আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় নাই। এহসানুল হক মিলন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে। আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? বন্যায় ভাসছে দেশ, কোমর সমান নোংরা পানি আর ভিজে একাকার এইচএসসি পরীক্ষার্থীরা। একদিকে পরীক্ষা হলে ঢোকার জন্য আবেদন, অন্যদিকে এসি রুমে বসে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের জেদ আর অহংকার। কিন্তু এই তামাশার চরম মূল্য যে তাকে এভাবে দিতে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। শোনা গেছে শিক্ষার্থীদের চোখের জল আর ক্ষোভের আগুনে এখন ভাসছেন তারেক রহমান। আপনারা প্লিজ একটা ডিসিশন দেন এবং পরীক্ষাটা পেছান, বাচ্চাদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করেন। আপনারা যা কাজ করছেন এটা প্রমাণ করেন, আর যারা ভুল করছে তাদেরকে জবাবদিহি করেন। কি খবর তোমাদের? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাবো আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। শেষ পর্যন্ত না দেখে কোথাও যাবেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এসে কিভাবে পরীক্ষা দেওয়া যায়, সুস্থ মস্তিষ্কে কিভাবে থাকা যায়। শিক্ষার্থীদের এই কষ্ট দেখে সহ্য করতে না পেরে রীতিমতো কঠিনভাবে ধোলাই করেছে শিক্ষামন্ত্রী মিলনকে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি কঠিন জবাব দিয়েছে। শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছে, অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং জাতির সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত শিক্ষার্থীদের কাছে। যেখানে সারা দেশ বন্যার পানিতে হুলস্থুল অবস্থায়, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনারা সকলেই জানেন দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে পানির নিচেই। চট্টগ্রামের অবস্থা তো খুবই ভয়াবহ। এই অবস্থায় যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটি মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। শিক্ষামন্ত্রী আসলেই কি শিক্ষার্থীদের কথা ভাবে? শিক্ষামন্ত্রী কি আসলেই শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে? চলুন কথা না বাড়িয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি কী বলল এবং কয়েকজন শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিক্রিয়া দেখাবো যে শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তে তারা কি বলছে। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় নাই। এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তা আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে। আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করতো বা পরে দিত, বা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থাকে গিয়ে বলতো যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি বা এই পরিস্থিতি করে দিচ্ছি, বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশের যারা শিক্ষার্থী সুন্দর একটা ব্যবস্থা পেত। কিন্তু এই ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় না। আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য, যারা বন্যাগত দুর্গত এলাকায় আপনাকে যাওয়ার জন্য। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। এখন অনেকেই বলে যে এই কথাগুলা বলা যাবে না, এই কথাগুলা বললে কি আমাদেরকে মেরে ফেলবে? মেরে ফেললে 1400 লোক জীবন দিয়েছে, বাংলাদেশের যত জওয়ান আছে তরুণ আছে তারা সবাই জীবন দিব, কিন্তু আমরা কোন অপসংস্কৃতি বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল যুবকের কাছে আত্মসমর্পণ করব না। শেষ কথা যেটা, আপনারা একটা ভবনের নাম শুনেছেন, হাওয়া ভবন। এখানে বেগম খালেদা জিয়ার আমলে গিয়াসউদ্দিন আল মামুন, সিলভার মামুন বলে, এই ভবনে গিয়ে তারা টাকা বানাইতো, কোথায় কাকে তুলে নিয়ে আসবে, কোন ব্যবসায়ীকে দখল দিবে। এই হাওয়া ভবনটা হলো গিয়ে লন্ডনে বসেছে। এই হাওয়া ভবনের যারা গ্যাং উশৃঙ্খল যারা যুবক, তারা এখন বাংলাদেশে এসে ক্ষমতায় বসেছে।
এই উচ্ছৃঙ্খল যুবকদের হাতে বাংলাদেশ সঠিক আমরা নিরাপদ মনে করি না। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করতে হয়, তাহলে এই উচ্ছৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশকে মুক্তি দিতে হবে। যারা সমাজের সবচেয়ে সজ্জন তরুণ লোক, তাদের থেকে বাংলাদেশ তাদের কাছে তুলে দিতে হবে। আমি মিলন ভাইকে বলবো যে আপনি মনে হয় সাঁতার জানেন না। সাঁতার জেনে আপনিও স্টুডেন্টদের সাথে একটু সাঁতরিয়ে দেখান, তাহলে বুঝবেন যে কত কষ্ট করে তারা পরীক্ষা দিতে যাচ্ছে। এই যে ঢাকা শহরের সব জায়গায় পানিবন্দী, তাহলে শহরের যে ব্যবস্থাপনা, যারা প্রশাসক রয়েছেন বিভিন্ন শহরে, তারা ভালো প্রশাসক না। আগামী নির্বাচনে এই বর্তমানে সময়কালীন যারা প্রশাসক আছে, আপনারা তাদেরকে ভোট দিবেন না। তারা একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে না, শহরের কি উন্নয়ন করবে? চিটাগংয়ের মেয়র শাহাদাতকে ভোট দিবেন না, এবং ঢাকাতে আব্দুস সালাম, দক্ষিণের মানে মেয়র, এবং উত্তরে ওনার নাম কি মিল্টন, এদেরকে ভোট দিবেন না। এরা ঢাকা শহরের সঠিক ব্যবস্থাপনা করতে পারে না, চট্টগ্রামের সঠিক ব্যবস্থাপনা করতে পারে না। আর চট্টগ্রামের অধিকাংশ যারা এমপি, যারা জনগণকে এখনো মুখ দেখাতে পারবেন না, এদেরকে ভবিষ্যতে আপনারা ভোট দেবেন না, কারণ এরা আপনাদের সাথে দাঁড়াইতে পারে নাই। আমরা দ্রুত সরকার প্রধান যিনি রয়েছেন তাকে বন্যা দুর্গত এলাকা যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাধ্যমিক যে পরীক্ষা চলতেছে, উচ্চ মাধ্যমিক, সেখানে হলো তারা সাঁতরিয়ে গিয়ে হলো পরীক্ষা দিতে হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য লজ্জা। আমি মিলন ভাইকে বলবো যে আপনি মনে হয় সাঁতার জানেন না। সাঁতার জেনে আপনিও স্টুডেন্টদের সাথে একটু সাঁতরিয়ে দেখান, তাহলে বুঝবেন যে কত কষ্ট করে তারা পরীক্ষা দিতে যাচ্ছে। বন্যায় ভাসছে দেশ, কোমর সমান নোংরা পানি আর ভিজে একাকার এইচএসসি পরীক্ষার্থীরা। একদিকে পরীক্ষা হলে ঢোকার জন্য আবেদন, অন্যদিকে এসি রুমে বসে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের জেদ আর অহংকার। কিন্তু এই তামাশার চরম মূল্য যে তাকে এভাবে দিতে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। শোনা গেছে শিক্ষার্থীদের চোখের জল আর ক্ষোভের আগুনে এখন ভাসছেন তারেক রহমান। শিক্ষার্থী এহসানুল হক মিলনের ইগো আর দম্ভ একেবারে চূর্ণ করে দিয়ে বার্তা দিয়েছেন তিনি। লাখো শিক্ষার্থীর অভিশাপে এবং তারেক রহমানের করা হস্তক্ষেপে কি তবে চিরতরে গদি হারাচ্ছেন অহংকারী শিক্ষামন্ত্রী? ঘটনার সূত্রপাত ঘটে 13 জুলাই তারিখে। 2026 সালের এই জুলাই মাস বাংলাদেশের শিক্ষার ইতিহাসে একটা বিশাল অন্ধকার বা নির্মম কালো অধ্যায় নিয়ে এসেছে। গোটা দেশ যখন টানা প্রলয়ঙ্কারী বৃষ্টি আর বন্যায় ভেসে যাচ্ছে, তখন ঘরবাড়ি ডুবে যাওয়ার মতো অবস্থা, তখন মানুষ খাটের উপর মাচা বানিয়ে রাত কাটাত। এই দুর্যোগের ভেতরে জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে দেওয়ার কারণে জিদ চেপে বসেছে শিক্ষামন্ত্রীর মাথায়। শিক্ষার্থীরা, অভিভাবকরা এবং দেশের সাধারণ জনতা এই ভয়ঙ্কর ঘটনাকে অমানবিক তামাশা হিসেবেই দেখছেন। আবহাওয়ার এক বিশাল মহাবিপর্যয় বিবেচনা করে পরীক্ষাটি অন্তত কয়েকদিন পিছিয়ে দেওয়ার জন্য অভিভাবকরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বারবার আকুতি মিনতি জানিয়েছেন। কিন্তু তথাকথিত এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকদের কানে সেই কান্নার আওয়াজ এখনো পৌঁছায়নি। নিজের ব্যক্তিগত ইগো আর চেয়ারের দম্ভ বাঁচাতে গিয়ে শিক্ষামন্ত্রী হুট করে পরীক্ষার আগের দিন রাত ঠিক 7টায় ঘোষণা দেন পরীক্ষা যথাসময়ে হবে। তিনি নাকি এসি রুমে বসে স্যাটেলাইট দেখছেন এবং আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা হয়েছে মধ্যবিত্ত বা গরিব ঘরের শিক্ষার্থীদের। ভেজা শরীর নিয়ে প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে পরীক্ষার হাতায় কলম বসাতে গিয়ে তাদের বাধ্য হতে হয়েছে। এই তামাশার নির্মম শিকার হয়েছেন প্রান্তিক জনপদের সাধারণ মানুষ। তারা ভোগান্তি এবং নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। ছেলেটির মাথার উপরে বাবা নেই, মা দীর্ঘদিন ধরে অসুস্থ, অভাবের সংসার। মায়ের মুখে হাসি ফোটাতে ছেলেটা দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করছে। কিন্তু গতকালের অভিশপ্ত সকালে কোমর সমান পানি আর তীব্র ঝড় বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি পায়নি সে। নিরুপায় হয়ে পায়ে হেঁটে জল ভেঙে যখন সে পরীক্ষার কেন্দ্রে পৌঁছালো, মাত্র 15 মিনিট দেরি হয়েছে। ঠিক তখনই কেন্দ্রের বিশাল লোহার গেটটা তার মুখের উপরে আটকে দেওয়া হলো। ছেলেটি কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে দুহাত জোর করছিল, কিন্তু তাকে আর ঢুকতে দেওয়া হলো না। সে চিৎকার করে বলছিল, স্যার বৃষ্টির জন্য কোনো গাড়ি পাইনি, তাই কোমর সমান পানি ভেঙে নিজে হেঁটে হেঁটে আসতে হয়েছে। মা হচ্ছেন ভীষণ অসুস্থ, আমাকে ঢুকতে দিন। কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে ঢুকতে দেওয়া হলো না। এক মুহূর্তে বাতিল হয়ে গেল তার পুরো একটি বছর। ভেঙে চুরমার হয়ে গেল হাজার বছরের লালিত স্বপ্ন। নাটোরের সেই ছেলের বুকফাটা কান্নার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের বন্যা দুর্গত আরেক এলাকায় মেয়ের ঘরবাড়ি হারানোর করুণ দৃশ্য আমরা দেখতে পাই। সাঙ্গুয়ার মাতামহলির বাণীর জলে তাদের শেষ সম্বলটুকু ভেসে যায়। গোয়ালের গরু ছাগল সবকিছুই পানির তোরে হারিয়ে গিয়েছিল। ঘরে নেই বিদ্যুৎ, ঘরে নেই বিশুদ্ধ পানিটুকু খাওয়ার জন্য। দুচোখ বেয়ে জল পড়ছিল, কারণ তারা অতি কষ্টে দিন পার করছে। মেয়েটি বলছিল, আমরা অনেক কষ্টে আছি, আমার বইগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ভাবতে অবাক লাগে যে ঘরে দুপুরের খাবার রান্না করার চালটুকু নেই, সেই ঘরে মেয়েটির কান্না আর খাবারের জন্য না হয় কান্না ভিজে যাওয়ার বইগুলোর জন্য, কারণ তাকে পরীক্ষা দিতে হবে গরিব বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। কিন্তু বন্যার পানি সামলাতে গিয়ে, ঘর আটকাতে গিয়ে এই ছেলেমেয়েরা গত কয়েকদিন বই খেলার সুযোগ পায়নি। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো গতকালকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যে পরীক্ষাটি ছিল তা কোনো সাধারণ বিষয় নয়। এটি হচ্ছে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান। অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা হয়তো গতকাল পরীক্ষা ছিল না, কিন্তু বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েদের গতকাল রীতিমতো জীবন মরণের অবস্থা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই একটি বিষয় নম্বরের উপর নির্ভর করে একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চুয়েট, বুয়েট, কুয়েট, রুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সকল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিনা। ইঞ্জিনিয়ারিং এ ভর্তির নিয়ম অনুযায়ী ফিজিক্সে যদি 90% মতো নম্বর না থাকে, তাহলে ভর্তি হতে পারবে না বা আবেদনের যোগ্যতা হারাবে। বিগত
গত বছরগুলোতে পরিসংখ্যান খাটলে দেখা যায় এইচএসসিতে সামান্য 1 বা 2 নম্বরের জন্য অ্যাডমিশন টেস্ট বসতে না পেরে প্রতি বছর দেশের বহু শিক্ষার্থী তীব্র হতাশায় ভয়ঙ্কর পথ বেছে নেন। গতকাল সেই সমস্ত বিজ্ঞান বিভাগে ছেলেমেয়েরা বড় ঝড়ের সঙ্গে যুদ্ধ করে কাঁপতে কাঁপতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তাদের খাতার মান কেমন হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। যেখানে দুর্যোগের মাঝে বেঁচে থাকাটাই খুব কঠিন, সেখানে পাশ করা তো দুঃসাধ্য বিষয়, এক অলিক কল্পনার মতো। গতকালকে সেই নির্মম সিদ্ধান্তের কারণে দেশের হাজারো বুয়েট ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের স্বপ্ন চিরতরে পুরে ছাই হয়ে গেছে। এখন যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তার দায়ভার কে নেবে? সেই দায় কি আমাদের অহংকারী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নেবে? তিনি নিজের কাঁধে কি সব দোষ নেবেন, নাকি সব দোষ শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেবে? সত্যি বলতে সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ভাঙলে বা তা শেষ হয়ে গেলে শিক্ষামন্ত্রীর কিচ্ছুই আসা যায় না, কারণ এই সাধারণ দুর্ভাগা শিক্ষার্থীরা তো আর শিক্ষামন্ত্রী নিজের সন্তান না। সাধারণ ঘরে ছেলেমেয়েরা যখন খিলগাঁও আর মিরপুরে নোংরা ড্রেনের পানি ভেঙে পরীক্ষা দিতে যায়, তখন শিক্ষামন্ত্রী মিলন তার নিজের মেয়েকে কোটি কোটি টাকা দিয়ে নিউ ইয়র্কের বিখ্যাত জর্জ কলেজ অফ ক্রিমিনাল জাস্টিসে পাঠায়। যে দেশে একজন সাধারণ কৃষকের বা মধ্যবর্তী বাবার মাসিক আয় 20 থেকে 30,000 টাকা মেলাতে হিমশিম খায়, সেখানে শিক্ষামন্ত্রীর মেয়ে শুধু পড়াশোনা বাহিরে খরচ হয় আরো কম। এই বিরাট বৈষম্য সাধারণ মানুষের বুকে তীরের মতো বিদ্ধ হচ্ছে। দোষ আসলে শিক্ষামন্ত্রী মিলনের না, দোষটা এই দেশের সাধারণ পরীক্ষার্থীদের, কারণ ওরা কোনো মন্ত্রী বা ক্ষমতাবানদের ঘরে জন্ম নেয়নি। ওরা জন্ম নিয়েছে এই দেশের কোনো এক দিনমজুর বা মধ্যবিত্ত সৎ বাবার ঘরে। টিনের চালের ঘরটা সামান্য এক পশলা বৃষ্টি হলেই তলিয়ে যায়, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মধ্যবিত্তের সন্তানরাও যে ফুসে উঠতে পারে তার প্রমাণ মিলতে শুরু করেছে। গতকালের এই অন্ধকার দিনের কারণে লাখ লাখ শিক্ষার্থীরা A+ মিস হবে, অ্যাডমিশনের স্বপ্ন ভাঙবে, আর এই অন্যায়ের বিরুদ্ধে এবার তীব্র প্রতিরোধের আগুন জ্বলবে। আর কোনো অনুরোধ নয়, এবার সরাসরি করা জবাব দেওয়া হওয়ার সময়। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই অমানবিক এবং নির্দয় সিদ্ধান্তের প্রতিবাদে এবং তার অবিলম্ব পদত্যাগের কারণে ইতোমধ্যে আন্দোলনে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। হয়তো আজ থেকেই তারা রাজপথে নামবে একজন শিক্ষামন্ত্রীর একমাত্র হটকারী সিদ্ধান্তের ওপর। যেখানে দেশের 14 লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ জড়িত, সেখানে এমন চরম দায়িত্বহীনতা কোনোভাবেই আর মেনে নেওয়া যায় না। এসি রুমের আরামদায়ক চেয়ারে বসে যারা জনগণের কষ্ট দেখে চোখে দেখেন না, এই মন্ত্রীদের ক্ষমতা দেখে নামানো ছাড়া আর কোনো বিকল্প নেই। ঢাকা কলেজের এই স্ফুলিঙ্গ এবার ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি কলেজ ক্যাম্পাসে। তবে এরই মধ্যে শোনা গেছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই হটকারী সিদ্ধান্তটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এখন ভীষণ ক্ষুব্ধ। সাধারণ শিক্ষার্থীদের এই গগনবিদারী কান্না আর আন্দোলনের আলটিমেটাম সরাসরি পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর কানে। লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শিক্ষামন্ত্রীর এমন মারাত্মক দায়িত্বহীনতা এবং ছেলেখেলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। শিক্ষার্থীদের মাঠে নামার আগে এহসানুল হক মিলনকে এক জব্বর শিক্ষা দেওয়ার প্রস্তুতি চলছে। অহংকারী মিলনের ইগো আর দম্ভ চূর্ণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই কঠোর অ্যাকশনে নেমেছেন। যে কোনো মুহূর্তে এহসানুল হক মিলনকে বহিষ্কার করতে পারেন মন্ত্রিসভা থেকে। ক্ষমতার এসি রুমে বসে যারা জনগণের চোখের পানি দেখতে চায় না, তাদের গদি যে কতটা নড়বড়ে হতে পারে তারই এক চূড়ান্ত সিদ্ধান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। লাখো শিক্ষার্থীর বুক ফাটা অভিশাপে ঠিক হবে পাকাপাকিভাবে নিজের গদি থেকে ঘাট ধাক্কা দিচ্ছেন এই অহংকারী এবং চরম হটকারী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আপনারা প্লিজ একটা ডিসিশন দেন এবং পরীক্ষাটা পেছান, বাচ্চাদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করেন। আপনারা যা কাজ করছেন এটা প্রমাণ করেন, আর যারা ভুল করছে তাদেরকে জবাবদিহি করেন। আসসালামু আলাইকুম, আমি ফাহাদ টিউটোরিয়াল থেকে বলছি, এবং এই ভিডিওতে আমি যা কিছু বলবো সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে বলার চেষ্টা করব। যে ইস্যুগুলো নিয়ে আজকে কথা হচ্ছে, এই কথাগুলো বলতে আমি মোটেও ভালো ফিল করতেছি না, এবং আমাদের মতন মানুষ যারা আমরা পড়াই বাচ্চাদের সাথে কানেক্টেড, প্রতিদিন 4 থেকে 5টা ক্লাস নিতে হয়, এই রকমের মানসিক অবস্থান থেকে বের হয়ে এসে এই যে এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো বলতে ভালো লাগার কথা না। বাংলাদেশ একটা মৌসুমী জলবায়ুর দেশ। জুলাই মাসে প্রত্যেক বছর এই বৃষ্টিপাত হয়, বন্যা হয়। আমি জানি না কি কারণে, কিসের রুটিনের কারণে এই জুলাই মাসেই একটা পাবলিক পরীক্ষা দিতে হবে, এবং কেন দিতে হবে, কিসের কারণে দিতে হবে, এটা আমার বোধগম্য না। তো আমার বোধগম্য না, এটা নাগরিক হিসেবে আমি বলতে পারি, একজন টিচার হিসেবে আমি বলতে পারি, বিগত 21 বছর যাবত আমি পড়াচ্ছি। সেই জায়গা থেকে, সেই ধারাবাহিকতায় আমি বলতে চাই যে এই মুহূর্তে ভিডিওটা যারা দেখবেন, যদি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রচলন করার সাথে যে কাঠামো জড়িত, এখানে যে কর্তৃপক্ষ যারা আছেন, তাদের যদি একটু কানে যায়, তাহলে আমার একটা উপকার হবে আর কি। উপকারটা মানুষের হবে, স্টুডেন্টদের হবে। এখন সোশ্যাল মিডিয়াতে গেলে
প্রত্যেকটা ক্ষেত্রে আজকের 13ই জুলাই 2026 সোমবার দিন ফিজিক্স প্রথম পত্রের পরীক্ষার যেই 6 নম্বর এবং 7 নম্বর সৃজনশীলের যে অবস্থা, যে দুইটা ভেক্টর দেওয়া আছে সেখানে কোণের মান কত হবে জিজ্ঞেস করা একটা অবান্তর প্রশ্ন। এবং ওই 6 নম্বর সৃজনশীলে মিন ফ্রি প্যাথ বের করার সময় সিলিন্ডারের ব্যাস আর হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু কোনো অণুর ব্যাস দেওয়া নাই। সুতরাং এই প্রশ্ন করা একটা অবান্তর প্রশ্ন। তাহলে এই যে যারা প্রশ্ন করেন তারা কারা? এই লায়াবিলিটিটা কার? যেই লায়াবিলিটিটার কারণে মানুষজন, যে স্টুডেন্টগুলো 8 লক্ষ স্টুডেন্ট, মানে এর মধ্যে বিজ্ঞান বিভাগের যারা পরীক্ষা দিয়েছে, ওদের যে আজকে সৃজনশীল ওরা যে অ্যান্সার করতে পারলো না, এই দায়ভারটা কে নিবে? কে সেই ব্যক্তি, কোন সেই সংস্থা, কোন সেই দল যারা এই দায়ভারটা নিবে যে আমাদের প্রশ্ন ভুল হয়েছে, আমরা সরি? আপনারা যারা প্রশ্ন করেন, আপনারা কি সলভ করেন প্রশ্নটা যে একটা বাচ্চা পরীক্ষা কিভাবে দিবে? আমরা আমাদের ক্লাস টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার আগে অন্তত 2 বার রিভিশন দিই। আর যেই প্রশ্নটা জাতীয় পর্যায়ের প্রশ্ন, যেই পর্যায়ে একটা স্টুডেন্টের ভাগ্য নির্ধারণ হচ্ছে যে সে এই পরিমাণ মার্ক নিয়ে অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, যেখানে জিপিএ এর একটা স্ট্যান্ডার্ড কাটমার্ক দেওয়া থাকে, সেখানে এটা একটা প্রহসন। এখানে নিশ্চিতভাবে কেউ না কেউ কোনো না কোনো ভাবে এটার লায়াবিলিটি নিতে হবে এবং এটার দায়ভার নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আজকে যে পরীক্ষা হইল, কুমিল্লা সরকারি মহিলা কলেজের কিছু ক্লিপ আমরা দেখলাম। কোমর পর্যন্ত ভিজে সাঁতরায় পরীক্ষা দিতে যাওয়া, এটা যে একটা অসম্ভব ব্যাপার, এটা যে একটা স্টুডেন্টের মানসিক অবস্থার কি পরিমাণ ক্ষতি করে, এটা বোঝার মতো কোনো বডি নাই, কোনো বস্তু নাই, কোনো ব্যক্তি নাই, পুরা মন্ত্রণালয়। কারণ হইল, এই যে শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন, একেবারে উপর থেকে উপসচিব, সচিব পর্যায়ে ডিসি, এডিসি থেকে শুরু করে টিএনও, এসিলেন পর্যন্ত, এই যে একটা বডি, যারা সরকারি একটা বডি। কারণ শিক্ষা মন্ত্রণালয় কখনো একক সিদ্ধান্ত নিতে পারে না সংস্থাপন মন্ত্রণালয় ছাড়া। সংস্থাপন মন্ত্রণালয় কার কথা শুনবে? ডিসির কথা শুনবে। তো ডিসি অফিস কার কথা শুনবে? টিএনওর কথা শুনবে, এসিলেন্টের কথা শুনবে। তো একদম মাইক্রো লেভেল ম্যানেজমেন্টে যখন ডিসিশন গুলা হয় যে হ্যাঁ আমার থানায়, বা একজন টিএনও যখন বলবে যে আমার থানার এতগুলা কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব না, কেন সম্ভব না? কারণ এত পরিমাণ পানি জমেছে, এই কথাটা বলারও মানুষ নাই। এই মানুষটা কথাটাকে যে ডিসি অফিসে জানাবে এবং ডিসি অফিস সংস্থাপন মন্ত্রণালয়কে জানাবে, সংস্থাপন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে, এই যে এতগুলা ব্যারিয়ার পার হইতে হইতে শিক্ষার্থীদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আজকে যে পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসার পরে যে চিন্তা করতেছে যে তারা পাশ করবে কিনা, যে তারা কোমর পর্যন্ত পানি পার হয়ে যে একটা কেন্দ্রে গিয়ে যে একটা পরিবেশ নাই, এটা বোঝার মতো নাই। কারণ হচ্ছে এই বডিতে যারা আছে, এদের পরিবারের কেউ যদি এই সিস্টেমের মধ্যে পড়তো তাহলে বোঝা যাইতো। একেবারে টপ টু বটম, এই মন্ত্রণালয়ের টপ টু বটম গভর্নমেন্ট অফিসার যারা, এদের সন্তান কি আজকে এই সিচুয়েশনে পড়ছে আমি জানি না। যদি এই পর্যায়ের লোকজনের পরিবারের সদস্যরা যদি এই সিস্টেমের সার্ভ করতো বা এই সিস্টেম থেকে উঠে আসতো, তাহলে আজকে এই অবস্থা হইতো না। তাহলে আমরা কি সবাই শুধু প্রবলেম নিয়ে কথা বলবো? সমাধান কোথায়? সমাধানের রাস্তাটা খুঁজবে কে? আর সেই সমাধানটা দেখবে কিভাবে? আজকে এই বাচ্চাদের ফিজিক্সের এই পরীক্ষার এই অবস্থার পেছনে দায়ী কে? আজকের পরীক্ষাটা কেন পেছানো গেল না? ফিজিক্সের আগে 1 দিন বন্ধ, বায়োলজির আগে 5 দিন বন্ধ, এই রুটিনটাই বা কে করেছে? কেন? ফিজিক্স একটা ডিফিকাল্ট সাবজেক্ট, যার আগে একটু বেশি বন্ধ কামনা করা যায়। বোটানির আগে 1 দিন বন্ধ চলে, জুলজির আগে 2 দিন বন্ধ চলে, কিন্তু ফিজিক্সের আগে 1 দিন বন্ধ, ফিজিক্স সেকেন্ড পার্টের আগে 1 দিন বন্ধ। এই রুটিনটাই বা কারা করেছেন? আপনারা কি হিসাব করে করেছেন? কোনো যৌক্তিকতা নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো জবাবদিহিতা নাই, কিচ্ছু নাই। এই কারণে বছরের পর বছর এই হয়ে আসতেছে। ফেসবুকে ঢুকলে দেখা যায় যে স্টেপ ডাউন, অমুককে স্টেপ ডাউন, মাননীয় মন্ত্রী আপনি সরে যান, স্টেপ ডাউন। তো এই স্টেপ ডাউন করে আজকে পদত্যাগ, কালকে আরেকজন আসবে তার পদত্যাগ, কালকে আরেকজন আসবে তার পদত্যাগ। খালি পদত্যাগই হবে? এই শুধু পদত্যাগ হইলেই কি হয়ে গেল? আর একজন বিশেষ ব্যক্তি বা মাননীয় মন্ত্রীর একজনের কথাই তো আসলে সব হয় না। একটা ডেকোরাম আছে, কিন্তু এই ডেকোরাম মেনটেন করতে গিয়ে যে এই আবহাওয়া অফিস একটা তথ্য দিবে, তারপর সেই তথ্য যাচাই করবে টিএনও বা থানা পর্যায়ের কেউ যাচাই করবে, এরপর এটা যাচাই করবে ডিসি অফিস, হ্যাঁ জেলা প্রশাসকের অফিস যাচাই করবে, তারপর এটা যাবে সংস্থাপন মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব উপসচিবরা এটা যাচাই বাছাই করবে, তারপর সেটা যাবে শিক্ষা মন্ত্রণালয়। কোথায়? শিক্ষা মন্ত্রণালয়ের সচিব উপসচিব পর্যায়ে যাওয়ার পরে প্রতিমন্ত্রী মন্ত্রী এটা দেখবে, তখন একটা সাইন হবে, ক্যাবিনেট মিটিং হবে, তারপর একটা সিদ্ধান্ত হবে। ততক্ষণে মোটামুটি ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। তো এই যে একটা লেন্দি পথ, তো এই সিদ্ধান্তগুলোর জটিলতাটা কোথায়? কবে ভাঙবে এই ডেকোরাম?
দুইটা সৃজনশীল ভুল হয়েছে, এই দুইটা সৃজনশীল ভুলের দায়ভার কে দিবে? মাসুল তো বাচ্চারা দিচ্ছে। আমার কথা হইল, যারা প্রশ্ন করেন, আপনারা যারা প্রশ্ন করেন, তারা কি প্রশ্নটা সলভ করছেন যে এই প্রশ্নটা আসলে দেওয়া উচিত না? ঠিক একইভাবে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফিজিক্স আমি বলেছিলাম যে এই যে প্রশ্ন করেন, বাচ্চাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নেন, এই রেজিস্ট্রেশন ফি এর টাকা দিয়ে করেন কি? আপনারা কি করেন? ওদের কাছ থেকে তো টাকা নেন। আমরা যে পরীক্ষা দিয়ে আসছি, আমি 2003 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, 2005 ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, আমরা রেজিস্ট্রেশন ফি দিয়েছি, এখনো বাচ্চা রেজিস্ট্রেশন ফি দেয়। রেজিস্ট্রেশন ফি তাহলে কই যায়? কিভাবে এটার কার্যক্রম হয়? এখানে যে ফল্ট হইলো, এখানে যে আজকে একটা মেজর ফল্ট হইলো, এই ফল্টের দায়ভারটা কে নিবে? তো আমার কথা হচ্ছে, আপনারা একটু সাজেশনটা শোনেন। সাজেশন হচ্ছে এই যে ডেকোরাম, হ্যাঁ, এই যে ডেকোরাম, যে মানে গ্রাউন্ড লেভেল থেকে ইনফরমেশন উপর পর্যন্ত আসতে, মানে যিনি সিদ্ধান্তটা নিবেন, যে মন্ত্রণালয় সিদ্ধান্তটা নিবে, আর গ্রাউন্ড লেভেলের যেই সিচুয়েশন, এই সিচুয়েশনের পরিবর্তনটা এই টায়ার পর্যন্ত যেতে যেতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই ডেকোরাম করে কি লাভ? আমরা কবে পরিবর্তন করব? এই যে বন্যা, আমরা তো দেখতে পাচ্ছি যে বন্যায় বাচ্চারা পরীক্ষা দিতে পারতেছে না, আমরা কেন বন্ধ করতে পারছি না? কেন বন্ধ করতে পারছি না? গত বছর তো ঠিকই মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পরের দিন পরীক্ষা অফ ছিল, তাহলে আজকে কেন অফ করা গেল না? 59টা জেলায় পরীক্ষা হয়েছে। তাহলে সাজেশন হচ্ছে, 1 নম্বর সাজেশন আমি বলি, আপনারা দয়া করে পরীক্ষাটা পেছান। এই যে ফিজিক্স দ্বিতীয় পত্র পরীক্ষা, এটা নেওয়ার কোনো দরকার নাই। এটা আপনারা পরবর্তীতে একটা সংবাদ সম্মেলন করে ডেকে বলেন যে এটা পরের একটা সময় নেওয়া হবে, আমরা পরে নিব। আমরা 1 সপ্তাহের একটা গ্যাপ দিই, 16 তারিখ পর্যন্ত, তো বৃহস্পতিবার, তাহলে 17, 18 শুক্র শনি এমনি বন্ধ থাকতেছে। 19 তারিখের পরীক্ষাটা বলবৎ রাখেন। এই পর্যন্ত চট্টগ্রাম ডিভিশনে বা চট্টগ্রাম জেলায় যেমন বন্ধ আছে, বাকি সবগুলা জেলাতে বন্ধ করেন। তাহলে এই বাচ্চাদের অভিশাপে আপনাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, এই প্রশ্ন করার ক্ষেত্রে কে রেসপন্সিবল? তাকে আপনি একটু, বা কারা রেসপন্সিবল, এই পুরা প্রসেসে কে রেসপন্সিবল, ওই রেসপন্সিবল ব্যক্তি বা ব্যক্তিবর্গকে একটু খুঁজে একটু প্রশ্নের মুখোমুখি করেন, জবাবদিহি চান যে একটা এরকম ভুল মানের প্রশ্ন ফিজিক্সের প্রথম পত্রের সৃজনশীলের 6 এবং 7 নম্বর প্রশ্নটা কে করছে, কারা মডারেট করছে, কারা চেক করছে যে এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন, কারা করছে, এটার একটু আইডেন্টিফাই করেন। মোর ওভার বাংলা ভার্সনের সৃজনশীলে ভেক্টরের প্রশ্নে F2 এর মান যেখানে প্লাস দেওয়া, ইংলিশ ভার্সনে এসে সেটা মাইনাস হয়ে গেছে। ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনটাতে ভুল হয়েছে, বাংলা ভার্সনের কোয়েশ্চেনটাতে ভুলই হয়েছে। তাহলে একটা পাবলিক পরীক্ষা, এতগুলা বাচ্চার জীবন, সেনসিটিভ বিষয়। আবার আজকে শুনলাম একজন পরীক্ষা ভালো দিতে না পারে মারা গেছে, এই যে নিউজ আসছে, আত্মহত্যা করছে। তো এখন বলতে পারেন এ তো মানুষ মারা যায়, একটা দুইটা আত্মহত্যা কোনো ব্যাপার না। এটাও বলে দেন আপনারা যে আপনাদের এই বাচ্চাদের মরে যাওয়া আসলে কোনো ম্যাটার করে না। তাহলে আমরা যে দিনের পর দিন খেটে বাচ্চাদেরকে পড়াই, আমাদের কাছে পড়তে তো বাচ্চারা বাধ্য না, আপনাদের কাছে বাধ্য, কলেজের টিচারদের কাছে বাধ্য। কারণ কলেজের টিচাররা একটা থ্রেড দিয়ে রাখে যে আমার কাছে না পড়লেই হবে। আমাদের কাছে তো বাধ্য না, আমাদের কাছে যখন তখন স্টুডেন্ট চলে যায়। তাহলে কই, আমরা যদি ডাক দিলে স্টুডেন্ট আসে, আপনারা তাহলে বাচ্চাদের কি হৃদয় জয় করছেন? আপনাদের ডাকে কেউ আসে না কেন? কলেজের টিচাররা এই যে পরীক্ষা, হ্যাঁ, বারবার মডেল টেস্ট, কোচিং, হ্যাঁ, তারপর মডেল টেস্ট, আবার কোচিং, এক্সট্রা ক্লাসের নামে স্টুডেন্টের কাছ থেকে যে টাকাগুলো নিলেন, তো আজকেও রেজাল্ট যে খারাপ হবে বা হচ্ছে, এটার দায়ভার কে নিবে? মাননীয় শিক্ষামন্ত্রী কি জানালেন? যে পরীক্ষা হবে, আপনি শিক্ষার্থীদের কথা চিন্তা করলেন না। তার ডেইলি ক্যাম্পাসের একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানে রাজশাহীর দিশারানী মহন্ত নামের একজন এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী আত্মহত্যা করেছে। কাজটা সে খুবই খারাপ করেছে, কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে? আসল কারণ হচ্ছে সে আজকে পরীক্ষা দিতে চায়নি বা তার ভালো প্রস্তুতি ছিল না। গল্পটা কিন্তু দিশারানী মহন্তের না, আজকে পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর গল্প ছিল এটা। কেউ পরীক্ষার হলে যেতে যেয়ে পানিতে পড়ে গিয়েছে, কারো ফাইল পড়ে গিয়েছে, কেউ নৌকাতে করে পরীক্ষার হলে যাচ্ছে, কেউ যে ভ্যানে করে যাচ্ছে কিংবা যে ট্রান্সপোর্টেশনে যাচ্ছে সেগুলো পথের মাঝখানে পড়ে যাচ্ছে, এবং পরীক্ষার হলে পৌঁছানোর মতো কোনো সিচুয়েশনই ছিল না। আমরা যদি গতকালে ফিরে যাই, মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর একটাই আবেদন ছিল যে পরীক্ষাটা স্থগিত করা হোক। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী কি জানালেন? যে পরীক্ষা হবে। দেখুন, আপনারা তো শিক্ষার্থীদের জন্যই কাজ করেন, শিক্ষার্থীদের জন্য যেটা কল্যাণকর সেটাই তো আপনাদের সিদ্ধান্ত হওয়া উচিত। আজ আমরা কি দেখলাম? শিক্ষার্থীরা পরীক্ষার হলে সময় মতো এবং ভালো মতো পৌঁছাতে পারেনি, শিক্ষকরা পর্যন্ত ভালো মতো পৌঁছাতে পারেনি। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি তো গার্ড দেওয়ার জন্য বিভিন্ন সময় পরীক্ষার হলে ছুটে ছুটে যান, আপনি নিজেও আজকে পরীক্ষার হলে যাননি। কারণ কি? খুবই স্পষ্ট, আপনি যেতে পারতেন না।
আমাদের অভিভাবকরা যেভাবে যেতে পারেনি, আপনিও যেতে পারতেন না। আপনি গাড়িতে করে যেতে পারতেন না। আমরা অনেক গাড়ি দেখেছি, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে। সো এতটাই ভয়াবহ পরিস্থিতি ছিল, অথচ আপনি শিক্ষার্থীদের কথা চিন্তা করলেন না। সো আমরা আজকে একজন শিক্ষার্থীর আত্মহত্যার খবর শুনছি, আমরা হয়তো কাল কিংবা পরশু এরকম আরো হাজারো শিক্ষার্থীর হয়তো প্রতি বছরের মতো আত্মহত্যার নিউজ শুনবো। বাট আমরা কি এটা চেয়েছিলাম? আমরা তো এটা চাই না। তো দেখুন মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার বরাবর আকুল আবেদন করতে চাই আবারও, আপনি এই কাজগুলো করতে পারেন না। আপনি শিক্ষার্থীদের কথা ভাবুন, শিক্ষার্থীদের কথা ভেবে তাদের পক্ষে সিদ্ধান্ত নিন, এবং সুস্পষ্ট বার্তা চাই যেন শিক্ষার্থীরা তাদের মতো করে প্রিপারেশন নিতে পারে। সো চাই না আর কোনো প্রাণহানি হোক, চাই না এইচএসসি পরীক্ষার রেজাল্ট ভয়াবহতার কারণে অ্যাডমিশনে যেও আরো শিক্ষার্থী তাদের প্রাণ হারায়। কারণ এইচএসসি পরীক্ষার ফলাফলের উপরে ডিপেন্ড করে সামনের অ্যাডমিশনে সে কত বেটার ইউনিভার্সিটি, মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং এ প্লেস করবে। সো লাস্ট মেসেজ হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি একদম সুস্পষ্টভাবে জানিয়ে দিন আগামী যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিভাবে নেওয়া হবে, কোন কোন ডেটে নেওয়া হবে, আদৌ পরীক্ষা পিছানো হবে কিনা। অতি দ্রুততার সাথে আমরা আপনার স্টেটমেন্ট চাই। এই কি খবর তোমাদের? কেমন আছো সবাই? লেখাপড়া করো তো? করতে হবে। পানি থাকলেও পরীক্ষা দিতে হবে। সবার বাসায় আমি হেলিকপ্টার পাঠিয়ে দিব। তোমরা বন্যার পানিতে হাঁটু ভেঙে তারপরে পা ভিজিয়ে পরীক্ষা দিতে যাবে। ডিপ্রেশন, ফার্স্ট্রেশন কিছু থাকলে চলবে না। পরীক্ষা বন্ধ হবে না। কি কাকা? হ্যাঁ, পৃথিবীর ব্যাগে কি আপনার মতো হেলিকপ্টারে চড়ে কেন? এই যে ছোট ছোট পোলাপাইন গুলা, হ্যাঁ, এগুলো তো এখনো শিশু। এইচএসসি পাস করানো, পরীক্ষা দিতেছে মাত্র। দেশের ক্রান্তি লোক নাকি? মানে আপনার ব্রেন কি কাজ করতেছে না কাকা? মানে এই সিচুয়েশনে যে পোলাপাইনরা কেমনে পরীক্ষা দিব, তাদের মানসিক কন্ডিশনের কথা ভাবেন, মেন্টাল হেলথের একটাবার ভাবেন। আপনি তো এখনো সে আদি যুগে পড়ে দিচ্ছেন, নকল কিন্তু হবে না। হ্যাঁ, পোলাপাইন এখন এই এর যুগে, এখন আর নকল খেলা গেলেনি। হ্যাঁ, মানে একটু ব্রেনটারে খাটান কাকা, আপনারা একটু ব্রেনটারে ব্যবহার করেন কাকা। মানে এই ছেলেগুলো না নাহলে বড় হইলে না অভিশাপ দিবে আপনাদেরকে, আর ওই অভিশাপ নিতে পারতেন না। হ্যাঁ, মানে এই যে এইচএসসি পরীক্ষার যে রং তামাশা শুরু হয়েছে, এই যে লাখ লাখ ইয়াং ছেলে মেয়ের লাইফ নিয়ে আপনারা মস্কারি করতেছেন, এসব ড্রামা, এসব সস্তা নাটক বন্ধ করেন। একটু ব্রেনটার প্রপার যত্ন নেন, ব্রেনটারে ব্যবহার করেন। যাই হোক, এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাই বোনেরা মন খারাপ করিও না। আমরা যে কোনো অযৌক্তিক দাবি, হ্যাঁ, বিপক্ষে আছি। আমরা সবসময় যৌক্তিক দাবির পক্ষে আছি। হ্যাঁ, ছোট ভাই বোনেরা মন খারাপ করিও না, মনটারে শক্ত রাখো, আল্লাহ দেখবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই জানাবেন আপনারা কি বলতে চান। আসলে শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন যে সিদ্ধান্ত নিচ্ছে সেটি মোটেও ঠিক নয়। সারা দেশ জুড়ে সমালোচিত হচ্ছে, বিতর্কিত হচ্ছে। তারপরও কেন এই ব্যক্তিকে শিক্ষামন্ত্রী পদে রাখা হয়েছে? কেন এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদে তিনি বহাল? কেন তার পদ থেকে তাকে সরানো হয়নি? নানা কারণে, নানাভাবে আমরা দেখেছি বিতর্কিত হতে শিক্ষামন্ত্রী মিলনকে। কোমর সমান পানি ভেঙে ভেজা কাপড়ে এইচএসসি পরীক্ষা, এটি কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? নাটোরে 15 মিনিট দেরির জন্য ছাত্রের বছর নষ্ট, তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আর চট্টগ্রামে বই ভেজা কান্না। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সারা দেশ জুড়ে এখন একটাই দাবি, যে অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। শিক্ষার্থী, অভিভাবক সকলের একটাই দাবি। দেখা যাক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি সিদ্ধান্ত নেয়। আমাদের দেশের নীতি নির্ধারক যারা রয়েছে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করে, কি পদক্ষেপ নেয়, শেষমেশ কি বহাল রাখবে নাকি স্থগিত করবে এইচএসসি পরীক্ষা, সেটা দেখি। শিক্ষামন্ত্রী মিলন সাহেব কি সিদ্ধান্ত গ্রহণ করে, কি পদক্ষেপ নেয়। তোপের মুখে পড়ে শেষমেশ কি তিনি পরীক্ষা স্থগিত করবে? কি মনে হয় আপনাদের?